1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কাজ করছি আমি। হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। আদি বলল, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আমি বললাম, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলাম আমি। বিকেল 4টা বাজে। সবার খাওয়া আগেই শেষ হয়ে গেছে। মালিহা খান বসেছিলেন আমার জন্য। আমাকে ফিটফাট হয়ে রেডি হয়ে থাকতে দেখে মা জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি? আমি বললাম, একটু কাজ আছে। আমি চুপচাপ খাবার খাচ্ছি। ছোটবেলার পছন্দের সব রান্না হয়েছে। এর মধ্যে তানভীর এসে হাজির। যতটুকু পারলাম খেয়ে উঠে পড়লাম। তানভীর শান্ত কণ্ঠে বলল, ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আমি বললাম, এখনই বের হব। মা রান্নাঘর থেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি? চাবি নিয়ে যা। আমি বললাম, গাড়ি লাগবে না আম্মু। তারপর দুই ভাই একসাথে বের হয়ে গেলাম। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই, বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা আর আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসবই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইজন তাই করে। মেঘ আর আমার এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকছিল। গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র নিচে নেমে এসেছে। অন্যদিকে আমি বাসা থেকে চলে গেছি আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশে। আলী আহমদ খান ঢুকতে ঢুকতে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আবির কোথায়? মালিহা খান বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে বললেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ বলল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে? বাবা বলল, তবে কি? মেঘ বলল, আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা আছে। কোচিং এর সাথে কোলাতে পারছি না। প্রাইভেট গুলোতেও অনেক এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার নিয়ে আসবো, চিন্তা করো না। মন দিয়ে পড়াশোনা করো। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না। তুমি ভালো করে পড়ো, মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। মেঘ বলল, জি বড় আব্বু, চেষ্টা করব। বাবা বলল, খেয়েছো কিছু তোমরা? মিম বলল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। বাবা বলল, ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন চুপচাপ যার যার রুমে চলে গেল। রাত 9টায় বাড়িতে ঢুকলাম আমি আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছে 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা মিলে খাবার রেডি করছে। বিকেলে আমি সাদা শার্ট পরে বেরিয়েছিলাম। এখন শার্টের 2-3 জায়গায় রক্ত লেগে আছে আর আমার হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ। ইকবাল খান বললেন, কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে মা ছুটে এলেন। মা বলল, কি হয়েছে আবির? আমি বললাম, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির দিকে চলে গেলাম আমি। আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন, খাবে না তুমি? আমি বললাম, না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই এখন। এই বলে রুমের দিকে চলে গেলাম আমি। আমার কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হলো, কিন্তু আমি ততক্ষণে রুমে ঢুকে গেছি। ইকবাল খান তানভীরকে জিজ্ঞাসা করলেন, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে তাড়াতাড়ি বল। তানভীর বলল, চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ কিছু বুঝতে পারছে না। আলী আহমদ খান গম্ভীর স্বরে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, জি বড় আব্বু। ইকবাল খান বললেন, আবির কেন মারপিট করবে? এত বছর বাইরে ছিল, এখানে ওর কে শত্রু আছে? বাড়ির সবাই চুপ করে আছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এতদিন ভাবতাম শুধু আমার ভাইয়াই খারাপ, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখি পুরাই হিটলার। কোন এক আশঙ্কায় আমার মাথায় চিনচিন ব্যথা অনুভব হলো। ভীতিতে রুদ্ধ হয়ে এলো আমার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবছি আমি। দূরে ওই 4টার দিকে তাকিয়ে আছে আমার চক্ষু যুগল। হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব টের পেয়ে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ালাম আমি। দৃষ্টি সরিয়ে নিলাম চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখে ধীরস্থির কণ্ঠে জানতে চাইলাম, আমি বললাম, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলল, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন তুমি মারপিট আর রাজনীতিতে না জড়াও। আমি অবহেলায় প্রশ্ন করলাম, আর কিছু বলবি? তানভীর বলল, না তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলেছে। তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও না প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবা আর এভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতেও পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আমি একটু তাচ্ছিল্যের সুরে বললাম, তুই আমায় বাদ দিতে বলছিস? তানভীর বলল, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওই
ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি শান্তভাবে বললাম, আচ্ছা তুই যা এখন, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, কিন্তু এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় সরাসরি বলে, আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমায় ডাকতে না আসে। তানভীর বলল, আচ্ছা আসছি আমি। এতক্ষণে চাঁদ মেঘ দিয়ে ঢেকে গেছে। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করলাম, তারপর বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরলাম। দৃষ্টি পড়লো দূরে ল্যাম্পপোস্টের একটি ক্ষুদ্র আলোর দিকে, তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়া আমার নিত্যদিনের অভ্যাস না। যখন আমি খুব রাগান্বিত বা চিন্তিত থাকি, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলি, তখন সিগারেটের ধোঁয়ার মাধ্যমে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দিই। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দিলাম, তারপর টান টান হয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজলাম। মেঘ খাবার খেয়ে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র পড়াশোনা, সাথে জড়িয়ে আছে ভাগ্য। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়ে নতুন মোবাইলটা হাতে নিল মেঘ, কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা রেখে দিল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারে না তার সামনে। তারপর পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মেঘ তখন সবে মাত্র ক্লাস 5-এ পড়ে, বয়স তখন 9 থেকে 10 বছর। তখন তার একজন জয় নামে বন্ধু হয়েছিল, ছোটদের মতোই বন্ধুত্ব। 1 সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘ আর জয়কে একসাথে খেলতে দেখে। সবার সামনে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনটাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। 2 গালে আবিরের 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। সেই থাপ্পড়ের পর মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। ছোটবেলা থেকেই সে খুব অভিমানী। সেই ভয় আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলেও তাকায়নি সে। কথা বলা তো দূরের কথা, আবির বাসায় থাকলে রুম থেকেও বের হতো না। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখন থেকেই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণতার। তার 2 বছর পরই দেশ ছাড়ি আমি। সেই সময়ের মধ্যেও মেঘ তার সাথে এক টেবিলে খেতেও বসেনি। আবিরকে দেখলেই পালাতো সে। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু মেঘের সাথে বলেনি কখনো। 2-3 বার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মেঘ ভয়ে কথা বলেনি। এত বছর পর বড় ভাই দেশে এসেছে, কিন্তু এখনো দেখা হয়নি তাদের। এর মধ্যে আবির আবার মারপিট করেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকালেই খেয়ে অফিসে চলে গেছে। মিম আর আদিও স্কুলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। তারপর প্রতিদিনের রুটিন, কোচিং, টিউশন আর পড়াশোনা। আজকেও ব্যতিক্রম হলো না। ঠিক 12টায় ঘর থেকে বের হলাম আমি। ধীর গতিতে নিচে নামলাম। আমার চিন্তিত মুখ দেখে মা জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে বাবা? আমি মুখের ভার ভাব বজায় রেখে বললাম, কিছু হয়নি, খেতে দাও। আমি খাবার খাচ্ছি আর মা আমাকে শান্ত স্বরে বুঝাচ্ছেন, এটা করো না, ওটা করো না। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমি। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হলো। তানভীর রুম থেকে দৌড়ে এসে বলল, বড় আম্মু ভাইয়া কোথায়? মালিহা খান আতকে উঠে বললেন, ও তো 2-3 ঘন্টা আগেই বের হয়েছে। তানভীর বলল, ইস, মিস করে ফেললাম। তারপর সে আমাকে ফোন দিল। তানভীর বলল, ভাইয়া তুমি কোথায়? তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। সে বলল, বড় আম্মু, কাকা কাকি সবাই কোথায়, বাহিরে চলো। সবাই বের হলো। এর মধ্যেই বাইকে করে বাড়িতে ঢুকলাম আমি। নীল রঙের চকচকে বাইক, হেলমেটও নীল কালার। হেলমেট খুলতে খুলতেই সবার দিকে তাকালাম। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বাড়ির সবার উদ্দেশ্যে বললাম, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আমার কণ্ঠে মেঘের হুঁশ ফিরলো। দাঁড়িয়ে থাকতে পারলো না সে। দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিম আর আদি খুশিতে লাফাচ্ছে। মা জিজ্ঞাসা করলেন, বাসায় গাড়ি থাকতে বাইক কেন? আমি বললাম, আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না। বড়রা খুশি হতে পারলো না, কারণ এই বাড়িতে বাইক নিষিদ্ধ। কিন্তু আমি বিদেশ থেকে ফিরেই বাইক কিনে ফেলেছি। এর পরিণাম কি হবে তা ভেবেই সবাই চিন্তিত। মেঘ জানালা দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ নিজেকেই নিজে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খাইছি? জোরে শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলল, ছি ছি মেঘ, কি ভাবছিস এসব তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও তো মানা যেত, কিন্তু এমন বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে আমার 10 বছর থাকাকালীন আমার গায়ে হাত তুলেছিল, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের
মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই সে রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা বলল, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, তুই আজকে কোচিং এ আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা বলল, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ বলল, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা বলল, আরে বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার, ততদিন সহ্য হবে না। মেঘ বলল, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে সে বলল, একটু পর আবার বলিস না যে 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি, যাকে তার ভাই একটা আধভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকা বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কালকে আমার আবির ভাই এসেছে বিদেশ থেকে, সে নিয়ে এসেছে। বন্যা বলল, তাই বল, নয়তো তোর যে ভাই সে তো তোকে এই জীবনেও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আসার মেরে ভেঙে ফেলতো। যাই হোক, আচ্ছা তোর এই আবির ভাইটাকে, যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে বলল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা বলল, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শুন তোকে কি বলি। বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আসলে আজকে বিকালে আমি তাকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। বন্যা বলল, মানে? মেঘ বলল, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে, আমি মনে হয় ওনার ওপর ক্রাশ খেয়েছি। বন্যা বলল, তোর মাথা ঠিক আছে তো মেঘ?